চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এসএসসি 2022 তোমাদের চতুর্থ সপ্তাহে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 3 তোমরা ইতিমধ্যে পেয়েছ, তোমরা ডাউন করেছ। তোমরা অ্যাসাইনমেন্টটা চতুর্থ অধ্যায়ের নিউটন বলবিজ্ঞানের এবং শিখন ফল হচ্ছে 4, অর্থাৎ নিউটনের গতিসূত্রের ব্যবহার আমরা এই শিখন ফলে করব। তোমরা এই অ্যাসাইনমেন্টটার চিত্রটা প্রথম যে অ্যাসাইনমেন্ট ছিল সেখানেই দেখেছো, একটু চিত্রটার রূপ পরিবর্তন হয়েছে। আগে চিত্রটা দেখা গিয়েছিল টেবিলের উপরে M1 ভরের বস্তুটা রাখা ছিল আর M2 ভরের বস্তুটা একটা পুলির সাহায্যে ঝুলিয়ে দেওয়া ছিল। এখন কি করেছে, M1 ভরের বস্তুটা আর ব্যাসার্ধের একটা সুতার সাহায্যে ঝোলানো আছে। কি করছে, এটা একটা সমদ্রুতিতে অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরছে M1 ভরের বস্তুটা, এবং M2 ভরের বস্তুটা কি করছে, ঠিক ওখান থেকে সুতার সাহায্যে এই যে আমরা টেবল দেখছি ছিদ্র করে মাঝ বরাবর ছিদ্র করে ঝুলিয়ে রাখা হয়েছে, সুতার টান হচ্ছে ঠিক। অর্থাৎ M1 ভরের বস্তুটা টেবিলে আছে, M2 ভরের বস্তুটা সুতার সাহায্যে ঝুলিয়ে রেখেছে। M2 ভরের বস্তু আগের মতোই 2 কেজি বা 2 কেজি, M1 ভরের বস্তু হচ্ছে 1.5 কেজি। M1 ভরের বস্তুটা একটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে। এই হচ্ছে চিত্রের কথা। তারপরে বিভিন্ন প্রশ্নের জবাব চাওয়া হয়েছে, উত্তর চাওয়া হয়েছে, সে উত্তরের দিকে আমরা যাব। তোমরা সবাই লক্ষ্য করো, এবং এখানে মূল্যায়ন বা নির্দেশিকায় কিন্তু পুরোপুরি বলা আছে কিভাবে কতটা লিখলে পরে কতটা উত্তর দেওয়া যাবে, অন্য কতটা নম্বর পাওয়া যাবে কিভাবে লিখলে পরে। এখন ধরো কয়ের যে প্রশ্ন, কয়ের প্রশ্নে বলা হয়েছে সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ লেখো। ক বলতে চেয়েছে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোন পথে, এটা বৃত্তাকার পথে, কিন্তু পথটা হচ্ছে বৃত্তাকার পথ। সমদ্রুতিতে যদি সরল পথে চলতো তাহলে কিন্তু আমরা জানি সমদ্রুতিতে সরল পথে চললে বস্তুর কিন্তু কোনো ত্বরণ থাকে না, কিন্তু সমদ্রুতিতে যখন বস্তুটা বৃত্তাকার পথে চলে তখন দ্রুতির মান সমান হলেও প্রতি মুহূর্তে তার দিক পরিবর্তন হয় এবং দিকটা স্পর্শক বরাবর হয়। আমরা জানি একটা ভেক্টর মানের পরিবর্তনে বা দিকের পরিবর্তনে বা মান ও দিক উভয়ের পরিবর্তনে কিন্তু পরিবর্তন হয়। এখানে প্রতিটা বিন্দুতে কিন্তু আমরা দেখব যে দ্রুতির মান সমান, কিন্তু দিক কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তাহলে কিন্তু দ্রুতি মানে ব্যাগের পরিবর্তন হচ্ছে, কৌণিক ব্যাগের পরিবর্তন হচ্ছে, মানে কৌণিক ত্বরণ আমরা পাবো। অর্থাৎ সমদ্রুতিতে এই যে এমন ভরের বস্তুটা আবর্তিত হচ্ছে বা ঘুরছে তার জন্য কিন্তু আমরা ত্বরণ পাবো, এবং ত্বরণ পেলে গতি সমীকরণ যেটা হবে, আমরা নিউটনের গতি সূত্র দেখেছি সরলরৈখিক গতির ক্ষেত্রে। যেমন দ্বিতীয় সূত্র বলেছে কি, বস্তুর ভরবেগের মানে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের রৈখিক ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের সূত্রটার পরিবর্তিত রূপ কিন্তু ঠিক বল এবং ত্বরণের সাথে সম্পর্কিত না। কিন্তু আমরা জানি রৈখিক গতিতে বল যে কাজ করছে, কৌণিক গতিতে টর্ক সে কাজ করছে। টর্ক কি, যে বলের কারণে কোনো বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকে বলে টর্ক। তাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। আর ত্বরণ, রৈখিক ত্বরণের পাশাপাশি কৌণিক গতিতে আমরা পাচ্ছি কৌণিক ত্বরণ, যাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এবং সরলরৈখিক গতিতে যাকে আমরা দেখেছি যে পি সমান রৈখিক ভরবেগ, পি সমান ছিল mv, রৈখিক ভরবেগ
পি সমান ছিল এমবি, এখন এসে আমরা পাবো কৌণিক ভরবেগ এল সমান আমরা পাবো আই ওমেগা, যেখানে আই হচ্ছে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। এখানে ধরো এখানে আমরা অক্ষ চিন্তা করি, বস্তুটা ঘুরছে ঠিক এই অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, যার আই হচ্ছে এম আর সামেশন অফ এম আর স্কয়ার বলি আমরা, ভর ইন্টু দূরত্বের বর্গ, আর ওমেগা হচ্ছে কৌণিক দ্রুতি। তাহলে নিউটনের যে দ্বিতীয় সূত্র কৌণিক গতির ক্ষেত্রে কিন্তু টর্ক এবং কৌণিক ত্বরণের সাথে সম্পর্কিত হবে। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা কৌণিক গতির ক্ষেত্রে বলি কৌণিক ভরবেগ, অর্থাৎ ওখানে বলছে রৈখিক গতিতে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এখানে বলবো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, অর্থাৎ টর্ক সমানুপাতিক ডিডিটি অফ কৌণিক ভরবেগ এল। এটি হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র। টর্ক সমানুপাতিক হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন। আমরা যদি এটাকে এল কে আমরা আই ওমেগা, আমরা জানি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, পরিবর্তন করি ইজ প্রপোর্শনাল টু আই হচ্ছে জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ধ্রুব রাশি, যার জন্য ধ্রুব রাশিকে আমরা পরিবর্তনের বাইরে নিয়ে যেতে পারি ডিডিটি অফ ওমেগা, যাকে আমরা বলবো আই আলফা। কৌণিক দ্রুতির পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তনকে বলছি আমরা কৌণিক ত্বরণ, তার দিকের পরিবর্তন হলে দ্রুতি হয়ে যাচ্ছে বেগ, তাহলে ইজ প্রপোর্শনাল টু আই আলফা, টাউ ইজ প্রপোর্শনাল টু আই আলফা। আমরা ভেক্টর চিহ্ন দিতে পারি, আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা কে সমান আমরা আই আলফা বলতে পারি, এবং এম এসআই এককে কে এর মান হয়ে যাচ্ছে 1, তখন আমরা বলতে টাও সমান হচ্ছে আই আলফা। এটুকু দিলেই কিন্তু কয়ের উত্তর হয়ে যেত, কিন্তু এখানে আবার বলেছে যে 1.5 কেজি বলের জন্য নিউটনের সমীকরণ লেখা, তা আই এর পরিবর্তে আমরা লিখতে পারি এম আর স্কয়ার ইনটু আলফা। তাহলে এম এর মান হচ্ছে এখানে এম মানে M1 1.5 কেজি, M1 আর স্কয়ার বলতে পারি আমরা, তাহলে 1.5 ইনটু আর স্কয়ার আলফা আমরা বলতে পারি। আলফা কিন্তু কৌণিক ত্বরণ, তাহলে এটাই হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে সমদ্রুতিতে ঘূর্ণমান 1.5 কেজি বলের জন্য নিউটনের সমীকরণ। এটি লিখবো আমরা 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ। বিক্ষিপ্ত বিকারী নিউটনের নামটা আমরা সর্বত্র প্রয়োগ করছি আমরা। তাহলে পরের উত্তর হয়ে গেল, লিখেছে এখানে প্রতিটা পার্ট প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র আমরা দিয়েছি। টর্ক কাকে বলে বলেছি, যে বলের কারণে কোনো বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। কৌণিক ভরবেগ হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল। জড়তার ভ্রামক হচ্ছে কোন একটা বস্তু ঘূর্ণন যে কোনো একটা অক্ষ সাপেক্ষে গতিশীল হয়, তাহলে ভর এবং দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলছে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের একক আমরা জানি কিলোগ্রাম মিটার স্কয়ার। কৌণিক দ্রুতির একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগের এককটা আমরা এইভাবে করতে পারবো। তাহলে কয়ের উত্তর আমরা বলে ফেলতে পারলাম সমীকরণ। এবার আমরা ক্ষয়ের উত্তরে আমরা আসছি। ক্ষয়ের উত্তর হচ্ছে 1.5 কেজি ভরটি সমদ্রুতিতে ঘূর্ণমান অবস্থায় থাকার ফলে তার কাজ কত হবে। খ, আমরা এই কাজ জানি, ডব্লিউ একটা স্কেলার রাশি, ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। এইখানে সমদ্রুতিতে ঘূর্ণায়মান হচ্ছে প্রথম কলাম, তার জন্যই 1.5 কেজি ভরের জন্যই কিন্তু কাজ চাওয়া হয়েছে। তাহলে এইখানে বলটা হচ্ছে কি বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে যে বল সে বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল, বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কাকে বলে এটা? যে বলের কারণে কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে,
হ্যাঁ, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে যে বলের কারণে, তাকে বলছে কেন্দ্রমুখী বল। অর্থাৎ বৃত্তের কেন্দ্র বরাবর গতিশীল যে বলের কারণে কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে তাকে বলছে কেন্দ্রমুখী বল। তাহলে এখানে দেখি বস্তুদের যেহেতু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে আমরা মনে করছি আমরা, তাহলে তার কেন্দ্র বরাবর যে বলটা সেটাকে যদি আমরা এফসি বলি বা এফ বলি, তার সরণ কোণ বরাবর হচ্ছে, সরণটা হচ্ছে কিন্তু বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, সরণটা হচ্ছে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, ডিএস বলছি, টোটাল সরণটা হয়ে যাবে এস। লক্ষণীয় বিষয়, এই কেন্দ্রমুখী বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই যে কোণটা, এই কোণটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি এই স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, তাহলে থিটার মান 90 হলে এখানে এফ এস cos 90, আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0, তাহলে ক্ষয়ের উত্তর কিন্তু হয়ে গেল। বস্তুটা যখন সমদ্রুতিতে, এমন ভাবে বস্তুটা সমদ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল হয়, তার কাজ হচ্ছে 0। আমরা জানি কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফল, মানে আমরা জানি কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফলের সমান, যাকে আমরা এফএস cos থিটা বলছি, এবং এখানে থিটার মান 90 হচ্ছে বিদায় কিন্তু cos 90 0 হচ্ছে, কাজ 0 হয়ে যাচ্ছে। ক্ষয়ের উত্তর মধ্যে হয়ে গেল। এবার আমরা আসবো গয়ের উত্তরে। গয়ের উত্তরে দেখছি যদি বলে যদি 2 কেজি ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয় তাহলে 1.5 কেজি ভরটির দ্রুতি কত হওয়া প্রয়োজন। এমন ভরের বস্তুটা বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, হওয়ার কারণে কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু m2 ভরের বস্তুটা এমনি একটা টান অনুভব করছে। কারণ সমদ্রুতিতে যদি বৃত্তাকার পথে গতিশীল না হতো, হ্যাঁ, তাহলে কি হতো, m2 ভরের বস্তুটা আস্তে আস্তে করে কিন্তু নিচের দিকে নেমে যেত। বলছে গয়ের প্রশ্নে যে যদি আমরা 1.5 কেজি ভরটির 2 কেজি ভরটিকে স্থির অবস্থায়, যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে 1.5 কেজি ভরটির দ্রুতি কত হওয়া প্রয়োজন। অর্থাৎ এটা যদি দ্রুতি না থাকে তো এমনিতেই তো নিচের দিকে পড়ে যাবে। যে অবস্থায় আছে এই অবস্থায় m2 ভরের বস্তুটিকে রাখতে গেলে এমন ভরের বস্তুটার দ্রুতি মানে গতির কি পরিবর্তন করতে হবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে প্রশ্নে। এখন দেখি আমরা m2 ভরের বস্তুটার উপর নিচের দিকে যে বল কাজ করছে তার মান হচ্ছে, আমরা যদি W2 বলি, এটা হচ্ছে m2g। আর উপর দিকে যে তার যে কারণে সে উপর দিকে থাকছে, বল অনুভব করছে, তা হচ্ছে টানজনিত বল T, এবং এটা স্থির রাখতে হলে যতটা টান ততটা হবে নিম্নমুখী বল। অর্থাৎ সাম্যাবস্থায় আমরা বলবো যে T সমান হচ্ছে W2 বা m2g। এখন প্রশ্ন হচ্ছে টিটা আসছে কোত্থেকে, এই টি টানটা আসছে কোত্থেকে। এত ওজনজনিত বলের কারণে সে নিচের দিকে বল অনুভব করছে। এখন যে প্রথম বর্গের বস্তুটা, এটা তো ঠিক একই টান অনুভব করবে। এই টানটা আসছে কোত্থেকে, এই টানটা আসছে মূলত এই কেন্দ্রমুখী বল থেকে। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এমন ভরের বস্তুটা কেন্দ্র বরাবর যে বল অনুভব করছে তাকে বলছি আমরা এফসি, তার মান হচ্ছে m(v²/r) কেন্দ্রমুখী বল। এবং নিউটনের দ্বিতীয় সূত্র বলে এর উল্টো কিন্তু একটা প্রতিক্রিয়া বল আছে, যাকে বলছি আমরা কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ কেন্দ্রমুখী বল যা, কেন্দ্র বিমুখী বল কিন্তু হচ্ছে তা মান কিন্তু সমান। তাহলে এবং এই এমন ভরের বস্তুটা কিন্তু m(v²/r) কেন্দ্রমুখী বল প্রয়োগ করছে, কার সমান, ঠিক এই কেন্দ্রমুখী বলের সমান কিন্তু এমন ভরের বস্তুটা টি টান অনুভব করবে, যে টি টানটা কিন্তু m2 ভরের বস্তু ওজনকে ব্যালেন্স করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ m2 ভরের বস্তুটার ওজনজনিত বলটাকে নিয়ন্ত্রণ করতেছে টান, সেই টানটা কিন্তু আসছে m1 ভরের বস্তু কেন্দ্র বিমুখী বলের কারণে সরে যেতে চেষ্টা করছে। এটা সমান বল হচ্ছে কেন্দ্রমুখী বল। অর্থাৎ টি হচ্ছে এফসি বা কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ এফসি সমান হয়ে যাবে টি, টি সমান হচ্ছে এফসি। আমরা বলি
ধরো টি সমান হচ্ছে m2g, এটা যদি 1 নম্বর সমীকরণ বলি, আবার বলছি টি সমান হচ্ছে m1 v²/r, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ যদি দিই, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি m1 v²/r সমান হচ্ছে m2g, বা v² সমান হচ্ছে m2g r/m1, বা v সমান হচ্ছে √m2/m1g, আর পুরো বিষয়টাকে আমরা রুটটা রেখে দিই, যেহেতু r এর মানটা দেয়া নেই, রেখে দিলাম আমরা। √m2 এর মান হচ্ছে 2, m1 এর মান 1.5, g এর মান আমরা জানি 9.8, অভিকর্ষ ত্বরণ 9.8 ইনটু √r, এটার মানটা হয়ে যাবে, আমরা সিম্পলি ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি 3.615 ইনটু √r। তাহলে m2 বলের বস্তুটা স্থির রাখতে হলে m1 বলের বস্তুটাকে যে দ্রুতিতে রাখতে হবে তার মানটা এই সমীকরণ থেকে পাওয়া যাবে। যার আর এর মানটা দেয়া থাকলে আমরা বের করে ফেলতে পারতাম, আসলে বিষয়টা কত হতো। তাহলে তোমরা বুঝতে পারছো আসলে কি কারণে আসছে। যে আমি আবারও বলি, m2 বলের বস্তুটা ওজনজনিত বল অনুভব করছে, সেটা হচ্ছে টানজনিত বল। m2 বল যে রশি দিয়ে টানা আছে, সেই টানজনিত বল টি এর সমান হবে। এই টিটা কিন্তু আসছে m1 ভরের বলের কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রমুখী বলের কারণে। তাহলে টিটা হচ্ছে fc, আর এখান থেকে আমরা দেখলাম টি সমান হচ্ছে m2g, আমরা একটু ইকুয়েশন দিয়ে আমরা করে ফেলতে পারলাম v সমান 3.615 √r। তাহলে গ এর উত্তর আমাদের হয়ে গেল। এইবার হচ্ছে ঘ এর উত্তর। যদি ঘর্ষণ থাকে, এতক্ষণ কিন্তু ঘর্ষণের কথা বলা হয় নাই, যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি বলের দ্রুতি কমতে থাকে, থাকবেই তো। যদি ঘর্ষণ এটাতে প্রয়োগ হয়, ঘর্ষণহীন অবস্থায় এমন ভরের বস্তুটা যে টান অনুভব করে, যখন ঘর্ষণ থাকবে তার টান কিন্তু কমে যাবে। টান কমলে কিন্তু m2 ভরের বস্তুটা কিন্তু নিচের দিকে কিন্তু নামবে, কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবে, বলছে কমতে থাকে। তাহলে 2 কেজি ভরটি ব্যাগ বনাম সময়ের গুণগত গ্রাফটা কেমন হবে সেটা জানতে চেয়েছে। এবার আমরা ঘ এর উত্তরে যাচ্ছি। ঠিক আমরা চিন্তা করে দেখি, আমরা যেটা আগে আমরা দেখেছিলাম অ্যাসাইনমেন্ট নম্বর 1-এ আমরা দেখেছিলাম, যেটা এখানে যে সমীকরণ দুটো আমরা যদি চিন্তা করি, এখানে দেখো m2 ভরের বস্তু, তার টানটি, m1 ভরের বস্তু, তার টানটি। আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখি, আমরা কি লিখতে পারি, আমরা প্রথম দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে m2g মাইনাস টান কম, কারণ নিচের দিকে পড়ছে, সমান হচ্ছে m2a। সূত্রটা কি, সামেশন অফ f সমান হচ্ছে m, এটা দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি। তাহলে এটা হলো একটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা এরকম লিখতে পারি। আর প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, ওখানে কিন্তু টি এর মান বেশি, টি মাইনাস ওখানে ঘর্ষণ বল, টি মাইনাস ঘর্ষণ বলকে আমরা এফ বলতে পারি, ইকুয়াল টু হচ্ছে m1a। কারণ ঘর্ষণ বল কম, টানজনিত বল বেশি, দুইটা ইকুয়াল করলে আমরা কি পাবো, বা m2g মাইনাস এফ ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2 ইন্টু a, যেখান থেকে আমরা দেখব a সমান m2g মাইনাস এফ টা হচ্ছে মিউ ইন্টু হচ্ছে আর, মিউ আর হচ্ছে m1g, মিউ কে বলতে পারি মিউ m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সমীকরণটা আমরা কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টও কিন্তু আমরা বলেছিলাম। এই মানটা যদি আমরা বসাই,
1.5 1 tau to 9.8 মিউর মান দেয়া আছে, মিউ হচ্ছে দেখো ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0.2, probably 0.2, 0.2 হচ্ছে 0.2, 0.2 m1 1.5 9.8 divided by 2 plus 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার মান হয়ে যাচ্ছে 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা আমাদের বের করতে পারলাম। অর্থাৎ যে ত্বরণে m2 ভরের বস্তুটা নিচে নামবে, যে ত্বরণ m1 ভরের বস্তুর উপরও এদিকে কাজ করবে m1 ভরের বস্তুর উপর, m2 ভরের বস্তুর উপরও এদিকে কাজ করছে। যে ত্বরণটা কাজ করছে তার মান হচ্ছে 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই ত্বরণ দিয়ে যে গতির যে সমীকরণটা পাবো, আমরা জানি গতির সমীকরণটা হচ্ছে এখানে ত্বরণটা হচ্ছে 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন বস্তুর জন্য? আমরা বলবো দ্বিতীয় বস্তুটা ঠিক এ ত্বরণে নিচে নামছে। 2 কেজি ভরের বস্তুটা নিয়ে আমাদের কথা বলছি। আমরা গতি সমীকরণ থেকে জানি ভি সমান হচ্ছে ভি নট প্লাস, এটি প্রথম অবস্থায় কিন্তু বস্তুটা স্থির ছিল, যার জন্য ভি নটের মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস এটি ইজ ইকুয়াল টু এটি, এর মান আমরা 4.76 বলছি, 4.76t। তাহলে যে গতির যে সমীকরণটা হবে এটা কিন্তু হবে এইটা, যে m2 ভরের বস্তুটা শেষ বেগ v সমান হবে 4.76 ইনটু t। তো এটা অনেকটা y is equal to mx এই সমীকরণের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা মৌলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। এইটুকু উত্তর বললে পূর্ণ উত্তর হলো না কিন্তু, কারণ এখানে কিন্তু চাওয়া হয়েছে ঘয়ের উত্তরে প্রয়োজনীয় উপাত্ত নির্ণয় পূর্বক সঠিক স্কেলিং ও গ্রাফ। তাহলে y is equal to mx মৌলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে, বোঝাই যাচ্ছে এই সমীকরণটা দিয়ে আমরা যদি v বনাম t যদি রেখাচিত্র আমরা আঁকি তাহলে এটা মৌলবিন্দুগামী সরলরেখা হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে? স্কেলিং করতে গেলে আমাদের t সাথে v এর বিভিন্ন মান নিয়ে আমরা এখান থেকে 0 সেকেন্ড যদি বলি, আমরা 1 2 3 4 5 আমরা নিচ্ছি, t0 হলে 0, t1 হলে 4.76, 2 হলে আমরা দেখছি এটার মান হচ্ছে 9.52, তারপর এটা হচ্ছে 14.28, তারপর হচ্ছে 19.04, আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তারপর হচ্ছে 23.0, এই মানগুলো আমরা পাবো। তাহলে সময় বনাম মানে ব্যাগ বনাম সময়ের মানগুলা কেমন হবে, স্থানাঙ্কগুলো কেমন হবে আমরা বুঝে ফেলতে পারলাম। এইবার যদি আমরা একটা লেখচিত্র নেই, লেখচিত্রে ইচ্ছা করলে তোমরা গ্রাফ পেপার নিতে পারি, অথবা প্লেন আমরা এদিকে সময় ব্যাগ নিলে ধরো কত 0
1 2 3 4 5, মনে করো 5 ঘরকে 1 সেকেন্ড ধরলাম, প্রতি 5 ঘরকে 1 সেকেন্ড ধরলাম, সরি, প্রতি 5 ঘরকে আমরা 1 সেকেন্ড ধরলাম। 0 1 2 3 4 5 6 টি। আর এইদিকে দেখা যাচ্ছে যে এখানে 0, ধরো এখানে 5 5 করে ধরছি, 10 15 20 25 5 10 15 20 25 30 এরকম ধরছি আমরা ব্যাগ। এবার আমরা দেখি প্রথমটা সময় যখন শূন্য, ব্যাগও শূন্য, এই পয়েন্টটা হলো। তারপরে 1 সেকেন্ড পরে দেখাচ্ছে ব্যাগ 4.7, এটা প্রায় কাছাকাছি। 2 সেকেন্ড পর 9.52, একটু কম এই বরাবর। 3 সেকেন্ড পর 14.15 থেকে একটু কম। 4 সেকেন্ডে 19.20 থেকে একটু কম। 5 সেকেন্ডে দেখা যাচ্ছে 23.25 থেকে একটু কম। দেখা যাচ্ছে এটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখায় কিন্তু হচ্ছে, মূলবিন্দুগামী সরল রেখা হচ্ছে। তাহলে এখানে কিন্তু প্রথম হচ্ছে আমাদের ত্বরণটা বের করা লাগছে, দ্বিতীয় বস্তুর ত্বরণ বের করার পর গতি সমীকরণটা থেকে আমরা দেখছি আমরা যে মূলবিন্দুগামী সরল রেখা হচ্ছে। তাহলে সময়, ব্যাগ বনাম সময় লেখচিত্র থেকে প্রথম আমরা সময়ের সাথে ব্যাগের পরিবর্তনটা আমরা স্কেল করা লেগেছে। তারপর ধরো আমরা যদি লেখচিত্র আঁকি, ওখানে বলে ফেলতে হবে যে প্রতি 5 ঘরকে 1 ধরলাম আমরা সময়ের দিকে, আর ব্যাগের দিকে প্রতি ঘরের মান আমরা একই ধরেছি। কারণ 10 ঘরকে আমরা 5 দেখছি, আমরা 5 ধরেছি, 10 ঘরকে 5 ধরেছি, মানে 1 ঘরকে 2 করে ধরেছি আমরা। এরকম করে ইচ্ছা মতো আমরা স্ক্যানিং করতে পারি, করলে আমরা এভাবে ব্যাগ বনাম সময় লেখচিত্র রাখতে পারি। তাহলে এইটুকুই হলো ঘয়ের উত্তর। তাহলে 1 নম্বর অ্যাসাইনমেন্ট যা, চিত্রটা একটু পরিবর্তন করে ঠিক এইভাবে দেওয়া হলো। তাহলে ক খ ঘয়ের উত্তর যদি তোমরা এইভাবে দিতে চেষ্টা করো, এটা কিন্তু একটা মডেল উত্তর দিলাম আমরা তোমাদের সহযোগিতার জন্য। একজাক্টলি ঠিক এরকমই উত্তরই লিখতে হবে না, তোমরা বুঝো, পড়ো একটু। বিশেষ করে জ্ঞান এবং প্রয়োগের জায়গার মধ্যে খুব একটা ভিন্ন হয় না, কিন্তু অনুধাবন এবং উচ্চতর দক্ষতার জায়গাটার মধ্যে, যেমন এই জায়গাটার মধ্যে কিন্তু ইচ্ছে মতো আমরা পরিবর্তন করতে পারি, স্কেল চেঞ্জ করতে পারি আমরা। ধরো এখানে 10 ঘরকে 1 ধরতে পারি, 5 ঘরকে 1 ধরতে পারি, এইখানেও ঠিক হেরফের করে ফেলতে পারি। এই জায়গাটার মধ্যে আমি 5টার জায়গায় 7টা নিতে পারি। অর্থাৎ উচ্চতর দক্ষতার জায়গায় আমি পরিবর্তন করে ফেলতে পারি, অনুধাবনের জায়গাটা আমি পরিবর্তন, একরকম যেন না হয়। তোমরা এর মধ্যে নিশ্চয়ই নেটেও এই বিষয়টা দেখেছো। তাহলে আজকে 2022 জন্য অ্যাসাইনমেন্ট নম্বর যে 3 এর জন্য বলবিদ্যা শিক্ষণপদ 4 এর আমরা ক খ গ ঘ এর উত্তর দিয়ে চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেলো। আর তোমরা সবাই ভালো থেকো।